প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন RTVর হেড অফ নিউজ ইলিয়াস হোসেন, রয়েছেন আরমান হুসাইন, কেন্দ্রীয় সংগঠক, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতেই যাব ইলিয়াস হোসেনের কাছে। আপনি জানেন যে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত আইন, যেটা গণপ্রতিনিধিত্ব আদেশ, আমরা যেটা খুব বেশি RPO নামে চিনি, সেটির বেশ কিছু সংশোধনী আনার প্রস্তাব করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে রয়েছে ফেরারি আসামিদের নির্বাচন অযোগ্য ঘোষণা, শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে থাকলে নির্বাচনে প্রার্থী হওয়া যাবে না, বিদেশে থাকার সম্পত্তির হিসাব বাধ্যতামূলক, ভোটবন্দি ইসির ক্ষমতা বাড়ানোর একটা প্রস্তাবও রয়েছে। RPOর জন্য ছোট বড় মিলিয়ে 46টি সংশোধনী প্রস্তাব দেওয়া হয়েছে। এবং আপনি জানেন এই প্রস্তাবগুলি কিন্তু আসলে নির্বাচন কমিশন সংস্কার কমিশন থেকেই দেওয়া হয়েছিল। সংশোধনীটি চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ে মঙ্গলবার পাঠানো হয়েছে। অনেকেই ইসির এই সংশোধনীর প্রস্তাবকে সমর্থনও করেছেন, প্রশংসা করেছেন। তারা বলছেন যে এসব বিধান সঠিকভাবে প্রয়োগ করলে নির্বাচনে যে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে বিতর্ক রয়েছে সেটির অনেকখানি অবসান ঘটবে। আপনার কি মনে হয়? এইটা তো এই সময়ের খুবই আলোচিত বিষয়। বাংলাদেশে এখন মানুষ নির্বাচন নিয়ে কথাবার্তা বলছে, আর নির্বাচন কিভাবে হবে, কারা করবে, এই বিষয়গুলো যে সময়টায় খুব আলোচিত হচ্ছে, ঠিক তখনই নির্বাচন কমিশন এই সংশোধনীগুলো আনলো। এবং এখানে বেশ কিছু নতুন বিষয় আছে যেগুলো আগে ছিল না। যেটি আপনি বললেন ফেরারি আসামির বিষয়ে, এটা তো এই সময় খুবই প্রাসঙ্গিক। কারণ আওয়ামী লীগের মতো একটা দল যার কার্যক্রম এখন নিষিদ্ধ, তাদের কোনো নেতাকর্মী হয়তো স্বতন্ত্র বা অন্য কোনো দলের ব্যানারে নির্বাচন করতে পারে, এরকম একটা আলোচনা কিন্তু আছে রাজনৈতিক মাঠে। তো সেক্ষেত্রে দলের কার্যক্রম নিষিদ্ধ করে আওয়ামী লীগকে হয়তো বা বাদ রাখা গেল, কিন্তু ওই নেতা যারা আছে নির্বাচনে আসতে, তাদেরকে কিভাবে রাখা যেত? তো এখন একটা ব্যাপার হবে যে তাদের অনেকেই হত্যা মামলা সহ, অর্থ পাচার সহ নানা মামলায় আসামি, এবং সেই আসামি হওয়ার কারণে তারা ফেরারি হয়ে আছে। তো তারা যে সুযোগটা নিতে পারত, সেই জায়গাটায় একটা বাধা পড়বে এই সংশোধনীর ফলে। তো এটা আমার মনে হয় সাধারণ ভোটার এবং মানুষ ভালোভাবেই নিয়েছে, যে যারা এত লুটপাট করেছে, যারা এত অকারেন্স করেছে, তারা কেন নির্বাচনে আসবে, সেই সুযোগটা এটার মাধ্যমে হয়তো রহিত হবে আর কি। এটি একটি ভালো দিক। আরও একটি জিনিস আছে, আপনি জানেন যে জামানতের যে একটা ব্যাপার ছিল, মাত্র 20,000 টাকা, যেখানে কোটি কোটি টাকা খরচ হয়, সেখানে জামানত বাজেয়াপ্ত হলে 20,000 টাকা মাত্র ছিল। সেটা যে খুব বেশি হয়েছে তা না, তারপরে 50,000 টাকায় উন্নীত হয়েছে। এটাও একটি ভালো সংশোধন হয়েছে। আর একটি জিনিস আপনি লক্ষ্য করবেন যে বাংলাদেশে শুধু নির্বাচন না, যে কোনো ক্ষেত্রেই যখন একটি আইন হয় বা বিধিমালা হয়, মোটামুটি একটা ভালো জিনিসই তৈরি হয়, কিন্তু এটা যারা প্রয়োগ করবে তাদের মধ্যে সমস্যা দেখা দেয়, যে ভালোরও ভালো ব্যবহার হয় না, অপব্যবহার হওয়ার একটা আশঙ্কা থাকে। আমরা এর আগে দেখেছি যে নির্বাচন কমিশনে যারা গিয়েছেন, অনেকটা ভেটিংয়ের মাধ্যমে বাছাই টাছাই করে নিয়েছেন, খুব ভালো আমলা ছিলেন, বা কারো কারো বেলায় এরকম কথাও আছে যে সৎ মানুষ, সে হয়তো পলিটিক্যালি বায়াসড কিন্তু আর্থিক দিক দিয়ে সৎ, এরকম লোকও নেওয়া হয়েছে ওখানে, কিন্তু ফাইনালি দেখা গেছে তারা ফাংশন করতে পারে নাই। হয় দলীয় আনুগত্য, না হলে সরকারি খবরদারির অনুযায়ী কাজ করেছে, অথবা ব্যক্তিগত কোনো লোভের বশবর্তী হয়ে কাজ করেছে। আমরা জানি এখন 2জন প্রধান নির্বাচন কমিশনার কারাবন্দী রয়েছে। তার মধ্যে একজনের নির্বাচনের কথা আমরা জানি যে 18তে, যে নিজের আপন ভাগনা এমপি হয়েছে, এই নিয়ে তখন সমালোচনা হয়েছে। তো কেমন জানি, মানে আমরা একটা সময় জানতাম যে আপনি যে প্রতিষ্ঠানের প্রধান থাকবেন, সেই প্রতিষ্ঠানে আপনার সন্তান বা আত্মীয় স্বজনের যোগ্যতা থাকলেও সেখানে না নেওয়াটাই হচ্ছে সুবিবেচনার পরিচয়। কিন্তু গত 15 বছরে এরকম এত হয়েছে, একই প্রতিষ্ঠানে যেখানে বাপ হয়তো প্রধান ব্যক্তি, মেয়েকে একটা চাকরি দিয়ে দিল সেখানে, এগুলো হয়েছে। তো নির্বাচন কমিশনের যে সংশোধনীটা আনা হয়েছে, এটি যদি সত্যিকার অর্থে সবার জন্য সমানভাবে প্রয়োগ হয়, তাহলেই এটির সার্থকতা খুঁজে পাওয়া যাবে। যে সংশোধনীগুলোকে আমরা ভালো বলছি, এটা ভালো ব্যবহার হলে পরে ভালো ফল পাওয়া যাবে। কোনো রাজনৈতিক দল যে বিতর্ক উঠিয়েছে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে, সেটাও তো একটা অনেকখানি অবসান হবে। হ্যাঁ, সেটাও এখানে দুটো বিষয় আছে। একটা বিষয় হলো যে ভোট বন্ধে যে ইসির ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। আগে আমরা জানতাম যে তারা 2-1টি ভোট কেন্দ্রের ভোট বন্ধ করে দিত, এখন চাইলে কিন্তু টোটাল আসনটাতে বন্ধ করে দিতে পারে। হ্যাঁ, এটি একটা বিষয় আছে। তারপরে আপনার ধরেন নির্বাহী বিভাগ বা আমলাদের থেকেও কিছুটা
আলাদা করা হয়েছে, যেটা নির্বাচন কমিশন নিজে সিদ্ধান্ত নিতে পারে। অন্য সময় আমরা দেখেছি যে ওই আপনার জেলা প্রশাসক থাকতেন প্রধান রিটার্নিং কর্মকর্তা, ওনার হুকুমের উপরেই অনেক সময় নির্বাচন কর্মকর্তারা কাজ করতেন। তো ফলে সরাসরি নির্বাহী বিভাগের লোক সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করতেন। তো সেক্ষেত্রে নির্বাচন কমিশনের যে স্বাধীন একটা মত বা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান স্বাধীনভাবে যে কাজ করবে, সেই জায়গাটায় আমরা যেটা বলি আর কি, স্বাধীন নির্বাচন কমিশন, কিন্তু তারা সেই স্বাধীনতা ভোগ করতে পারে নাই নির্বাহী বিভাগের খবরদারির কারণে। ওই জায়গাগুলো তো কিছুটা এম্পাওয়ার্ড করা হয়েছে আপনার নির্বাচন কমিশনকে। এখন তারা যদি সাহস করে ফাংশন করে যে আমার উপরে তো অর্পিত দায়িত্ব দেয়া আছে, আমার তো জবাবদিহি করা লাগবে জনগণের কাছে, ওই ডিসিএসপির কাছে না, সেক্ষেত্রে তাহলে ভালো করবে আর কি। আরমান হোসেন, আপনি জানেন যে নির্বাচন কমিশনের কাছে কিছু প্রস্তাব পাঠানো হয়েছিল সরকার থেকে, সেগুলো নির্বাচন কমিশন ফেরত পাঠিয়েছিল। আর এই প্রস্তাবগুলি ছিল মূলত নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাব। কিন্তু আমরা দেখলাম যে এখন নির্বাচন কমিশন সেই প্রস্তাবগুলোকেই বাস্তবায়ন করছে এবং সেগুলোর ব্যাপারেই তারা একমত পোষণ করেছে। এবং তারা একটা ব্যাখ্যাও দিয়েছে যে আমরা আগে দ্বিমত পোষণ করেছিলাম, কিন্তু এখন আলোচনা করে আমরা মনে হয়েছে এগুলো রাখা দরকার। এটা একটা ইতিবাচক দিক। কিন্তু একটা বিষয়, সেটা হলো যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে অভিযুক্ত হলে তাকে নির্বাচন অযোগ্য ঘোষণার বিধান করার প্রস্তাব ছিল সংস্কার কমিশনের। কিন্তু এই যে 46টি সংশোধনী প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন, সেখানে কিন্তু এটি রাখা হয়নি। কি বলবেন? প্রথমত আমি একমত যে নির্বাচনী কমিশনের যে সংস্কারগুলো নিয়ে আসছে আরপিওর মধ্যে বা যে সংশোধনীগুলো আনছে, সেটা খুবই প্রয়োজনীয়। এবং জুলাই অভ্যুত্থান পরবর্তী সময় আমাদের যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট অনুযায়ী এটা অবশ্যই প্রয়োজন ছিল। ফেরারি আসামিদের নির্বাচনে প্রার্থিতা করতে না দেওয়া, অথবা হচ্ছে ভোট বন্ধ করার ক্ষেত্রে তাদের ক্ষমতা বৃদ্ধি, এই বিষয়গুলো আসলে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট এবং পূর্বের যে নির্বাচনী সংস্কৃতি, সেটার সাথে আসলে সামঞ্জস্যপূর্ণ এবং এটা প্রয়োজন ছিল। তো এখানে একটা প্রশ্ন, প্রথমত আপনার যে পয়েন্ট আপনি নিলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামিদেরকে প্রার্থী করার ক্ষেত্রে বা তাদেরকে প্রার্থিতা দেওয়ার ক্ষেত্রে যে নির্বাচনী কমিশনের যে এখন সংশোধনীটা আনা হলো না, এটা প্রথমত আমি মনে করি যে একটা বড় ভুল পদক্ষেপ। আপনি আজকে যুগান্তরের একটা রিপোর্ট যদি পড়েছেন কিনা আমি জানি না, সেখানে বলা হয়েছে যে এই আইসিটি ট্রাইব্যুনালের আইসিটির কিছু আসামিদের বর্তমানে দেশ থেকে বের হয়ে যাওয়ার, দেশের বাইরে যাওয়ার, পাসপোর্ট দেওয়ার একটা প্রক্রিয়া চলমান। এবং আইসিটিতে যে মামলাগুলো চলমান, সেগুলো কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিন্তু মামলাগুলো নেওয়া হচ্ছে। থানায় যেরকম মামলা হয়ে যাচ্ছে 100-150 আসামিকে হুট করেই হচ্ছে আসামি করে মামলা দায়ের করার যে সংস্কৃতি, সেটাতে কিন্তু আইসিটি ওভাবে চলছে না। আইসিটির মামলা নেওয়া এবং ট্রায়াল প্রসেসটা কিন্তু খুবই সাউন্ড এবং পারফেক্ট একটা মেথড ইউজ করে তারা আগাচ্ছে। তো সেই জায়গায় আপনি আইসিটির কোনো আসামিকে আপনি নির্বাচনে যদি প্রার্থিতা করতে দেন, অথবা তাদেরকে যখন হচ্ছে এক্সামশন দেওয়া হচ্ছে, তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হচ্ছে, সেই জায়গায় যদি নির্বাচনী প্রার্থিতা বাতিল করার ক্ষেত্রে কোনো বিধান না থাকে, সেটা আমি মনে করি খুবই প্রবলেমেটিক। এবং ওই যে আওয়ামী অপরাধী বা আওয়ামী শক্তিকে আবার এনেবল করা, তাদেরকে পুনর্বহাল করার একটা পদ্ধতি বা স্টেপ বলে আমি মনে করি। তো আসি এবার সংশোধনীর বিষয়গুলোতে। সংশোধনীগুলো আমি যেটা বললাম যে বর্তমানে আমাদের নির্বাচন রাজনৈতিক যে প্রেক্ষাপট, নির্বাচনী যে সংস্কৃতি বা পরিবেশ, সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং এটা প্রয়োজন ছিল। তবে একটা জিনিস আমাদেরকে দেখতে হবে যে হচ্ছে আমাদের এই যে আরপিও আছে 1972 সালের, বা আমাদের আইনগুলো আছে নির্বাচন কেন্দ্রিক, সেগুলো কিন্তু খুব ভালো ভালো কথা বলা আছে এবং খুব সাউন্ড প্রিন্সিপাল আছে ওখানে। কিন্তু সমস্যাটা যেটা হয় তা বাস্তবায়ন করার ক্ষেত্রে, কারণ আওয়ামী লীগের সময় যে নির্বাচনগুলো হয়েছে, গত 3টা যে সাজানো নির্বাচন, বা নির্বাচন বলতে ওটা আমার আপত্তি আছে, এই যে একটা নাটক মঞ্চস্থ করা হয়েছে, সেটা কিন্তু আইনের অধীনেই করা হয়েছে এবং আইনের বাইরে গিয়ে করে নাই। কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের ওই আইনের প্রয়োগটা ছিল না, যেটা হওয়ার কথা ছিল। এখানে আপনি একটা প্রশ্ন যদি করি যে আরপিও বাস্তবায়নের জন্য আসলে প্রধান বাধা কোনগুলো? এটা প্রধান বাধার ক্ষেত্রে যেটা দাঁড়ায় যে হচ্ছে নির্বাচন কমিশনের সে কি স্বাধীন কিনা, সে কি নিরপেক্ষভাবে কাজ করতে পারছে কিনা। কারণ এখানে যে অথরিটি, এনফোর্সমেন্ট অথরিটি হচ্ছিল নির্বাচন কমিশন, সেটা কিন্তু সরকার না। তো সেই জায়গায় তাদের স্বাধীন এবং নিরপেক্ষভাবে যদি কাজ করতে না পারে, আপনি আরপিওতে যত ভালো প্রভিশনে অ্যাড করেন না কেন, তার কোনো গুরুত্ব থাকবে না বা সেটার কোনো প্র্যাকটিক্যাল এখন তো দলীয় কোনো সরকার নেই। এখন সেটা কথা হচ্ছে যে নির্বাচন কমিশন আসলে কতটুকু নিরপেক্ষভাবে কাজ করছে, অথবা কোনো দলের প্রতি অনুগত্য রেখে বা কোনো দলের প্রতি লয়ালিটি প্রুফ করার ক্ষেত্রে তাদের কোনো প্রচেষ্টা থাকবে কিনা। সেক্ষেত্রে কিন্তু তখন এই ভালো প্রভিশনগুলোর ইমপ্লিমেন্টেশনও আমরা মনে হয় ভালো ফলাফল দেখব না। কারণ আমরা এর আগে দেখেছি যে নির্বাচন আচরণ বিধি, আওয়ামী লীগের যারা প্রার্থী ছিল, নির্বাচন আচরণ বিধি সম্পূর্ণভাবে ভঙ্গ করার পরেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সম্পদের হলফনামা কেন্দ্রিক যে বিধানগুলো ছিল, সেগুলো কখনো ঠিকভাবে ইমপ্লিমেন্ট করা হয়নি, সেগুলোকে ঠিকভাবে প্রয়োগ করা হয়নি। কিন্তু এবার কিন্তু এটার ব্যাপারে খুব কড়া হয়েছে যে হলফনামা যদি ভুল ধরা পড়ে বা মিথ্যা ধরা পড়ে, তাহলে তার প্রার্থিতা বাতিল হয়ে যেতে পারে, এমনকি নির্বাচিত হওয়ার পরেও সে বাতিল হয়ে যেতে পারে। হ্যাঁ,
এটা আমরা দেখেছি। এখন বিষয় হচ্ছে যে চেঞ্জেসগুলো আসছে সেগুলোর ব্যাপারে আমরা অবশ্যই এটাকে স্বাগত জানাই। আমরা যেটা আশা করব যে হচ্ছে এই যে সংশোধনীগুলো এগুলো ঠিকঠাকভাবে বাস্তবায়িত হবে এবং এগুলো ফিল্ড ইমপ্লিমেন্টেশন থাকবে। এখন আমাদের দেশে সমস্যা হচ্ছে আমাদের আইনের অভাব নেই, আমাদের প্রচুর হাজার হাজার আইন আছে, সুন্দর সুন্দর প্রভিশনস আছে, কিন্তু সমস্যা হচ্ছে ফিল্ড লেভেলে আমাদের ইমপ্লিমেন্টেশন নাই, সেগুলোর প্রয়োগ নাই। আইন করে যদি সেগুলোর প্রয়োগ না থাকে, সেগুলো যদি প্রায়োগিক দিকটা যদি আমরা গুরুত্বপূর্ণভাবে হ্যান্ডেল করতে না পারি, সেক্ষেত্রে আসলেও এটা মানে সার্থকতা থাকে না আইনের। তো এখন সংশোধনীগুলো যেটা আসছে রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী, নির্বাচনী আমাদের সংস্কৃতি অনুযায়ী সেগুলোর প্রপার বাস্তবায়ন যদি হয়, নির্বাচন কমিশন যদি স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করতে পারে, সেক্ষেত্রে আমরা মনে করি যে এখানে একটা ভালো প্রতিফলন আমরা দেখব। আর লেভেল প্লেইং ফিল্ডের কথা আমরা যেটা বলি, লেভেল প্লেইং ফিল্ড কখনো আইন তৈরি করা যায় না, বাস্তবায়ন করা যায় না। সেটা হচ্ছে একদম ফিল্ডের বিষয়। আপনি ফিল্ড ম্যানেজমেন্ট কিভাবে করছেন, আপনি বাস্তবতার দিক থেকে আপনি কিভাবে আপনার প্রার্থীদের সাথে নিরপেক্ষতা বজায় রেখে আপনি নির্বাচনটা আয়োজন করছেন, তার উপর ভিত্তি করে নির্ধারণ করা হবে। এটা খুব ভালো আইন, খুব ভালো রুলস আপনাকে লেভেল প্লেইং ফিল্ড দিবে না। আমরা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করে আসছি, যে কিছুদিন আগে আমাদের প্রধান উপদেষ্টার সাথে যখন আমাদের প্রতিনিধি দলে দেখা হলো, আমরা সেখানেও বলেছি যে ইসি বা ইলেকশন কমিশনের কাছ থেকে আমরা আরো নিরপেক্ষ আচরণ প্রত্যাশা করি, এবং আমাদের কিছু তাদের পার্টিকুলার আচরণ নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে যে তারা আদৌ কোনো দলের প্রতি লয়াল কিনা বা আদৌ কোনো দলের প্রতি আনুগত্য পোষণ করে কাজ করছে কিনা, সেই জায়গাটা আমরা প্রশ্ন রেখেছি। তো লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হলে আপনাকে যেমন আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত করতে হবে, তাদেরকে মোরালি এবং ফিল্ড লেভেলে তাদেরকে আরো ভালোভাবে প্রিপেয়ার করতে হবে, তেমনি ইলেকশন কমিশনকে আপনার নিরপেক্ষ এবং স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। ইলিয়াস হোসেন, আরেকটি প্রস্তাবে বলা হয়েছে যে কোনো আসনে একক প্রার্থী না থাকলে না ভোট যুক্ত করে প্রথমে ভোট হবে বলে জানিয়েছেন ইসির যিনি একজন নির্বাচন কমিশনার আছেন আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি জানিয়েছেন যে একক প্রার্থী ও না ভোটের মধ্যে যদি কোনো কারণে না ভোট বেশি হয় তাহলে পুনঃ তফসিল হবে, পরে সেই তফসিলে আবারও একক প্রার্থী হলে তিনি জিতে যাবেন। আমরা ধরে নিচ্ছি না ভোট যদি কোনো জায়গায় কোনো মানে জিতে যায়, সেখানে নিশ্চয়ই আরেকজন প্রার্থী দাঁড়িয়ে যাবে, এটাই স্বাভাবিক। এটা নতুন আমাদের এখানে, একেবারেই নতুন এবং মানুষের আগ্রহ রয়েছে এই বিষয়টির উপর, কি বলবেন? আমার মনে হয় এটা এক্সপেরিমেন্টের বিষয় আর কি, যেহেতু একদমই নতুন। আর আমাদের বাংলাদেশে নির্বাচনকে ঘিরে মানুষের যে পরিমাণ উৎসাহ উদ্দীপনা দেখা যায়, শুধু একক প্রার্থী হবে বলেই আমার মনে হয় না। কেননা কোনো আসনে এরকম দেখেছি যে বড় ভাই, ছোট ভাই, শ্বশুর জামাই এরাও ক্যান্ডিডেট হয়ে যায়। তো সেখানে একা একজনকে ওয়াকওভার দিয়ে দিব এই এলাকার মানুষ, কোনো ক্যান্ডিডেট আর থাকবে না, এটা আমার মনে হয় না। আর যদি ওরকম হয় তাহলে তো বিধান রয়েছে। আর আমি এই কথাটার সাথে আরেকটা লাইন একটু যোগ করতে চাই, আরমান যেটা বলতেছিলেন, ওই যে আপনিও প্রশ্ন করছিলেন যে আপনার আইসিটি মামলায় যে সাজা পেলে পরে তাকে আমার অভিযুক্ত হলে, এইটা আমার নিজের ধারণা যে যেহেতু ফেরারি কেউ হলে নির্বাচন করতে পারবে না এরকম বলা আছে, তার মানে সাজা পাওয়ার আগেই কিন্তু সে অযোগ্য হয়ে যাচ্ছে, বড় অংশ। আর যারা আটক আছে তো আছেই, তো সেই কারণে হয়তো বা তারা ওরকম বিবেচনা করতে পারে যে ওই পর্যন্ত যাওয়াই লাগছে না, তার আগেই সে নির্বাচনে অযোগ্য বিবেচিত হচ্ছে, এটা হয়তো ভাবতে পারে। আরেকটা বিষয় এখানে যেটা অতীতে আমরা দেখিনি, এবার নতুন যোগ করা হয়েছে, সেটি হলো জোটবদ্ধভাবে নির্বাচন করতে গেলে দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে। এর আগে আমরা দেখছি যে জোটবদ্ধ হয়ে নির্বাচন করলে যে জোটের নেতৃত্ব দিচ্ছে যে দলটি, তাদের প্রতীকটাকেই তারা প্রতীক মনে করত। এটা এক অর্থে ভালো। আমি মনে করি যে কয়েকটি দল মিলে তো জোট করে, সেখানে দলের অবস্থান অনুযায়ী ছোট বড় এরকম থাকে। তো সেক্ষেত্রে ওই যে যারা ছোট দল বা অল্প কয়েকটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে, তাদের আর ওই মার্কা বা প্রতীকের পরিচিতি হওয়ারই সুযোগ ঘটে না। তারা এক ধরনের, তাদের জন্য কি একটু রিস্কি হয়ে গেল না? একটু রিস্কিও যেরকম হলো, আবার ওই যে জোটবদ্ধ যেহেতু থাকবে ওই সাপোর্টও তো সে পাবে। তো এমনি আবার যদি আপনি এর কথাটা বলেন, বিশেষ করে 24-এর অভ্যুত্থানের পরের থেকে আমাদের মধ্যে যে একটা অনুভূতি তৈরি হয়েছে যে অনেকটা সম্মান মর্যাদার সাথে চলার যে বিষয়টা, রাজনীতিতেও কিন্তু আপনাকে সম্মানের জায়গাটা অর্জন করতে হবে। তো যখন আপনি একটি বড় দলের প্রতীক নিয়ে ইলেকশন করেন, ওই জায়গাটা থেকেই আপনি কিন্তু তার প্রতি একটু নতজানু হয়ে থাকা, তার প্রতি একটু আজ্ঞাবহ হয়ে থাকার মতো একটা কালচার আপনি বিলং করেন তখন। আর যখন আপনি নিজস্ব প্রতীক দিয়ে জোটের সহায়তা যদি পাশ করে আসতে পারেন, তার মর্যাদা হলো, তার নিজের প্রতীকটারও পরিচিতি বাড়লো, ভবিষ্যতে সে দলটা আরো ফ্লারিশ করার সে একটা সুযোগ পাবে। তো এই অর্থে আমার কাছে এটা মন্দ মনে হয় নাই আর কি, যে এক ধরনের স্বকীয়তা থাকবে, জোটের মধ্যে থেকেও তার একটা পরিচিতি সে প্রকাশ করার সুযোগ পাবে আর কি। আরমান, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমি এটাকে দেখছি পজিটিভলি দেখছি, কারণ আমাদের বর্তমানে নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী 51টি রাজনৈতিক দল নিবন্ধিত, কিন্তু যদি বাস্তবতার দিকে তাকাই সেক্ষেত্রে দেখা যাবে যে 5-6টি রাজনৈতিক দল ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের কার্যক্রম নাই, তাদের নামটাও হয়তো জনগণ ঠিকভাবে জানে না, প্রতীক তো অনেক দূরের বিষয়। এখন
রাজনৈতিক দলগুলো যখন অন্য একটি রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক স্বার্থে জোট হতে পারে, কিন্তু আপনি যে বড় রাজনৈতিক দলের সাথে জোট করছেন, তার প্রিন্সিপাল, তার চিন্তা ভাবনায় যে আপনাকে এন্ডোর্স করতে হবে বা তার বয়ানটাকে যেন আপনার বয়ান হিসেবে প্রচার করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু রিসেন্টলি আমরা দেখলাম এরকম এক্সপিরিয়েন্স যে হচ্ছে বিএনপির সাথে জোটবদ্ধ অথবা বিএনপির সমমনা একটি দল, তারা 31 দফাকে, বিএনপির 31 দফাকেই তার 31 দফা হিসাবে প্রচার করছেন, বা তারা বলছেন এটা তো আমরা যুগপৎ আন্দোলনের মাধ্যমে এটাও দেখেছি কোন কোন নেতা বিএনপির চেয়ে আরো বেশি জোরালো বিএনপির পক্ষে বলেন। তাই আমি মনে করি যে রাজনৈতিক প্রেক্ষাপটে বহুদলীয় রাজনৈতিক যে সংস্কৃতি, সেই সংস্কৃতিতে রাজনৈতিক দলগুলো নিজস্ব বয়ান থাকা উচিত, নিজস্ব ম্যান্ডেট থাকা উচিত, এবং ছোট হোক বড় হোক নিজের পরিমণ্ডলে কাজ করে জনগণকে নিজ স্বাতন্ত্র্য বজায় রেখে, রাজনৈতিক স্বাতন্ত্র্য থাকে, নিজস্ব আদর্শ থাকে, সেই আদর্শের মাধ্যমে জনগণের কাছে নিজেকে প্রতিস্থাপিত করা উচিত। তো সেক্ষেত্রে যখন একটি রাজনৈতিক দল জোটবদ্ধ হওয়ার পরেও নিজ নির্বাচনী প্রতীক নিয়ে নির্বাচনটা করবে, তার রাজনৈতিক যে স্বাতন্ত্র্য, তার যে শক্তিমত্তা এবং তার যে রাজনৈতিক ক্যাপাবিলিটি, সেটা কিন্তু প্রদর্শিত হবে এবং সেটা কিন্তু অ্যাসেসমেন্ট করার সুযোগ থাকবে। তো আবার একটা জিনিস বললাম, 51টা দলের মধ্যে বেশিরভাগই ইনঅ্যাক্টিভ। তখন যখন বড় দলের সাথে তারা জোট করে এবং একটা বিশাল সংখ্যক দল যখন ওই বড় দলের সাথেই থাকে, অন্যান্য রাজনৈতিক দলের যে একটা ভিন্ন মত বা ভিন্ন রাজনৈতিক কালচার বা ভিন্ন রাজনৈতিক বয়ান, তা আসলে অ্যাবসেন্ট হয়ে যায়। সো একটা গণতান্ত্রিক দেশে, একটা বহুদলীয় গণতন্ত্রের দেশে এই কালচারটা আমি মনে করি যে আসলে রাজনৈতিক সংস্কৃতি বা রাজনৈতিক ওয়েলফেয়ারের জন্যই ভালো না। তো এইটা থেকে বের হয়ে আসতে পারলে, যদি নির্বাচনী আসনটা, যদি নিজেদের প্রতীকে নির্বাচনটা করে, আমার মনে হয় ওই ছোট দল হোক বা জোটবদ্ধ দলগুলো হোক, তারা নিজের রাজনৈতিক আদর্শ বা বয়ানকে মানুষের কাছে আরো ভালোভাবে প্রেজেন্ট করতে পারবে। আরেকটি প্রশ্ন, আপনাদের দলের নিবন্ধনের খবর কি? প্রথমত প্রয়োজন ছিল 200টি উপজেলা কমিটি এবং 20টিরও বেশি জেলা কমিটি, সেটা আমরা সাবমিট করেছি। এবং প্রতিটা কমিটিতে আমাদের মানে উপজেলা এবং জেলা পর্যায়ে 200 জন যে সদস্য বা 200 জন যে সমর্থক, তাদের তথ্য আমরা প্রদান করেছি। তো নির্বাচন কমিশন সেগুলো অ্যাসেস করেছে। ফার্স্টে অ্যাসেস করার পর তারা কিছু তথ্যে হয়তো তারা আরও বেশি ক্ল্যারিফিকেশন চেয়েছেন, তারা আরও এখানে তথ্য সংযোজন চেয়েছেন, সেগুলো আমরা তাদেরকে প্রোভাইড করেছি। আমাদের গঠনতন্ত্র আমরা তাদেরকে প্রেরণ করেছি তাদের কাছে, এবং আমরা যেটা আশাবাদী যে খুব দ্রুতই আমাদের নিবন্ধন প্রক্রিয়াটি সম্পন্ন হবে। এখন আমরা যেটা করেছি, এনসিপি দল হিসেবে নির্বাচন কমিশন তাদের ফুল প্রফেশনালিজমটা মেনটেন করছে। আইনের দিক থেকে যে বাধ্যবাধকতাগুলো রয়েছে, যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে, এটা আমরা শতভাগ ফুলফিল করে আমরা নির্বাচন কমিশনের কাছ থেকে নিবন্ধন পাচ্ছি। কারণ বাংলাদেশের রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া খুব সহজ না। আমরা অন্যান্য নিবন্ধিত দলও দেখেছি যাদের হয়তো কেন্দ্রীয় অফিস ছাড়া কোনো অফিসই নাই, তারাও কিন্তু নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে এখনো বর্তমানে নিবন্ধিত আছেন। তো এনসিপি তার প্রত্যেকটি উপজেলা, জেলা অফিস, তাদের কমিটি এবং ওই অফিস কেন্দ্রিক বা ওই জেলা কমিটি কেন্দ্রিক তাদের যে সমর্থক, তাদের প্রপার তথ্য সাবমিট করে নির্বাচন কমিশন থেকে নিবন্ধনটি নিচ্ছে। আপনাদের প্রতীকের অবস্থা কি? প্রতীকের বিষয়টা হচ্ছে, আমাদের যখন শাপলার প্রতীক নিয়ে আমরা দেখলাম যে একটা ইচ্ছাকৃতভাবে বিতর্ক তৈরি করার চেষ্টা করা হয়েছে, যেটাও আমাদের আইনগতভাবে শাপলার প্রতীক নিতে কোনো বাধা নেই। সেখানে পরবর্তীতে আমরা নির্বাচন কমিশনকে অপশন দিয়েছি যে লাল শাপলা অথবা সাদা শাপলাও যদি আমাদেরকে বরাদ্দ দেওয়া হয় প্রতীক, সেক্ষেত্রে আমাদের পক্ষ থেকে কোনো সমস্যা থাকবে না। কারণ জাতীয় প্রতীক সেটা হচ্ছে শাপলা, ভাসমান পানির উপর শাপলা, দুপাশে ধানের শীষ এবং উপরে 3টি তারকা। তো এটা তো হচ্ছে সম্মিলিত একটা প্রতীক, এটা তো অ্যাসেম্বলড হয়েই প্রতীকটা নির্ধারিত। শাপলা কিন্তু এককভাবে প্রতীক না। তো সেই জায়গাটা আমরা তাদেরকে আমাদের বক্তব্য দিয়েছি, আমাদের লিগ্যাল পয়েন্টগুলো আমরা তুলে ধরেছি, এবং আমার মনে হয় আমাদের এই নির্বাচনী যে প্রক্রিয়া, নিবন্ধনের যে প্রক্রিয়া, সেটা খুব দ্রুতই সম্পন্ন হয়ে যাবে। আমরা শাপলার ব্যাপারে কি আশাবাদী? আমরা শাপলার ব্যাপারে আশাবাদী, যে লাল শাপলা হোক অথবা সাদা শাপলা হোক অথবা যে প্রপার যে শাপলার আমরা প্রতিচ্ছবি দেখি, সেটা হলেও আমাদের পক্ষ থেকে কোনো প্রবলেম থাকবে না। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক আরমান হুসাইন, রয়েছেন আরটিভির হেড অফ নিউজ ইলিয়াস হোসেন। ইলিয়াস হোসেন, জুলাই সনদ নিয়ে একটা টানাপোড়েন চলছে। কেউ কেউ এটাও বলছেন যে গোটা বিষয়টি ঝুলে গেছে, বাস্তবায়ন থাকবে কি থাকবে না সে নিয়েও প্রশ্ন উঠেছে। সবশেষ খবর হলো যে জুলাই সনদে বাস্তবায়নের বিষয়ে কিছু থাকবে না।
আপনার কাছে আমার প্রশ্ন হলো যে জুলাই সনদ বাস্তবায়িত না হওয়ার যে প্রস্তাব এখন উঠেছে, কিভাবে বাস্তবায়ন সেটা না হওয়ার যে প্রস্তাব উঠেছে, সেটি কি সরকারের প্রতিশ্রুতির ভাঙ্গন নাকি রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা? এইটা আপনার যদি একটু বড় পরিসরে আসলে আলোচনার দাবি রাখে, আপনার জুলাই সনদ এবং জুলাই মাত্র 1 বছর আগের ঘটনা। জুলাই বাংলাদেশের রাজনীতি এবং ইতিহাসে একটা বড় ঘটনা। এটা আপনি চাইলেই অন্যরা যদি একটা ঘুমপাড়ানির গল্প বলে অন্যদিকে নিয়ে যেতে চায়, ঠিক হবে না আর কি। তো আপনার অনেক লোকের মৃত্যু, তারপর একেবারে জিকে বসা জগদ্দল পাথরের মতো এক ফ্যাসিস্ট 40,000 মানুষ আহত হয়েছে, তাকে সরিয়ে ফেলা, এটা অবশ্যই একটা বড় ধরনের আসপেক্ট আছে আমাদের রাজনীতি এবং সামাজিক জীবনে। কিন্তু এটা নিয়ে যখন আমরা দেখি যে রাজনৈতিক দলগুলো এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে, তারপরে তাদের সবার ঐক্যমতের ভিত্তিতে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে এবং তারই আমব্রেলার নিচে তারা একসাথে বসে একটা ঐক্যমত্য কমিশনে গিয়ে ভবিষ্যতের দেশ পরিচালনার বিষয়গুলো সংস্কার করছে। তো সেইখানে যখন বিতর্ক তৈরি হয়, তখন আমার নিজের এটা আর কি ধারণা যে যার যার রাজনৈতিক দলের আদর্শ অনুযায়ী বা সুবিধা অনুযায়ী যখন কথা বলে বা তর্ক করে, তখনই এই যে এটা ঝুলে যাওয়ার কথা আসে। আর যদি জুলাইয়ের প্রতি সবগুলোর দল সমর্পিত থেকে এবং ওটার প্রতি যথাযথ সম্মান রেখে ভবিষ্যতের জন্য এটাকে লিপিবদ্ধ করতে চায়, তাহলে কিন্তু অনেক বিতর্কই কমে যাওয়ার কথা। আপনি বলতে চাচ্ছেন যে দলীয় চিন্তা থেকে বেরিয়ে এসে জুলাইয়ের যে আস্পেক্টটা, যে কারণে জুলাই সংগঠিত হলো, সেই বিষয়গুলো যদি অনুধাবন করে রাজনৈতিক দলগুলো, তাহলে অনেক বিষয়ই ছাড় দেওয়ার মানসিকতা বা ঐক্যমত্য প্রতিষ্ঠা সহজ হবে। আর যদি আমি চিন্তা করি যে আমার দলের ভবিষ্যতে কি কি সুবিধা নিতে পারবে, জুলাই সনদ থাকলে কি কোথাও কোথাও বাধা হবে কিনা, তাহলে আরেক রকমের চিন্তা আসবে। বা যদি আরেকটি দল চিন্তা করে যে জুলাই আমার রাইট যেরকম সেরকম রাইটও, এবং আমি এটার মাধ্যমে ভবিষ্যতে রাজনীতি করব, তাহলে আমার এই জিনিসগুলো থাকা লাগবে, তাহলেও এক ধরনের সমস্যা তৈরি করবে। কিন্তু এটাকে যেরকম সার্বজনীন ছিল সারা দেশের মানুষের কাছে, ওরকম সার্বজনীন ভিউ থেকে যদি রাজনৈতিক দলগুলো মত বিনিময় করে এবং কি প্রস্তাবনা আনে, তাহলে অনেকটা সহজ হয়ে যাবে। ইলিয়াস হোসেন, একটা বিষয় অনেকে বলছেন, সেটি হলো যে কোন দল ক্ষমতা আসার সম্ভাবনা বেশি। এই ধরনের একটি পরিবেশ তৈরি হওয়ার কারণে জুলাই সনদে কিছু সংকট হয়েছে। যদি এরকম হতো যে কোনো দল জানে না যে আমি বিরোধী দলে থাকবো না সরকারে যাব, কিন্তু পরিবেশটা এমন, অনেকে ধরেই নিচ্ছে যে অমুক ক্ষমতা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, বাকিরা ক্ষমতা যাবে না, তারা বিরোধী দলে থাকবে। এই যে একটা চিত্র তৈরি হয়েছে এবং এই চিত্রের কিছু বাস্তবতা রয়েছে, এই কারণে জুলাই সনদে একটা সংকট তৈরি হয়েছে। আপনার কি মনে হয়? এটা আসলে ধরুন এটি একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে। যে কোনো ইস্যুতেই আমরা দেখি যে টেবিলে বসে তর্ক বিতর্ক হবে, তারপরে একটা সমাধানের দিকে যাবে। আর যার যার অবস্থান থেকে সেসব বলবে, এটি তার পলিটিক্স। ধরেন যে আমি সরাসরি যদি বলি যে বিএনপি এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, তাদের রাষ্ট্র ক্ষমতায় একাধিকবার ছিলেন, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, ঝানু পলিটিশিয়ানও তাদের আছে। তো সব মিলিয়ে তারা হোপফুলি থাকবেন। একই সঙ্গে গত 15 বছর নির্যাতনে তারা মজলুম দল, এ দাবিগুলোও আছে। তো সেক্ষেত্রে অন্য দলগুলো দেখতে পাচ্ছে যে তার একটা সম্ভাবনা বেশি যে কারো চেয়ে। আর ওই যদি বলি আমি এনসিপির কথা, নতুন দল, কিন্তু তাদের যে এই 24-এ যে ডেডিকেশন, তার কারণে তার একটা অবস্থান তৈরি হয়েছে। জামাত অনেকটাই নির্যাতিত গত 15 বছরে, তারও এক ধরনের রাজনৈতিক কমিটমেন্ট আছে বা স্পেশাল কিছু চিন্তাভাবনা আছে বাংলাদেশের রাজনীতিতে। এইগুলো মিলিয়ে আপনার জনসমর্থন এবং ভোটের বিবেচনায় স্বাভাবিকভাবেই বিএনপি একটু আগানো থাকে। এখন যে ব্যাপারটা দাঁড়িয়েছে যে যখন সবাই মিলে বিএনপিকে টেনে ধরতে চায়, তখন বিএনপি মনে করে যে আমি যে ক্ষমতায় যাব এটা বোধহয় তাদের সহ্য হচ্ছে না, যে বিএনপি যদি জয়লাভ করে তারা জাতীয় সরকার গঠন করবে, ঐক্যমত্য সরকার গঠন করবে। আমার মনে হয় যে এই মেসেজটা অন্যদের মধ্যে কতটা প্রভাব ফেলছে এটা একটা দেখার বিষয়। যদি পুরোপুরি প্রভাব ফেলতো তাহলে হয়তো আশ্বস্ত হতে পারতো তারা। তাহলে বিএনপির যে চিন্তাভাবনা, যেভাবে তারা জুলাই সনদের কথা বলে বা সংবিধানের কথা বলে, সেই ক্ষেত্রে সহজ হতো তাদেরকে কাছে টানার। আমার মনে হয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই আশ্বাসের সাথে এখনও অন্য দলগুলোর একটু দূরত্ব রয়েছে। যদি আরেকটু তারা কাছাকাছি আসতে পারতো তাহলে আরও সহজ হতো একমত হওয়ার ক্ষেত্রে। আর এটা অবশ্যই ঠিক করতে হবে যে সরকারের যে ফ্যাসিস্ট সরকারের বিদায়ের ফলে বা বিদায় করতে গিয়ে যেই পরিমাণ ত্যাগ তিতিক্ষা করেছে দেশের মানুষ এবং এই মাঠের যে রাজনৈতিক দলগুলো ছিল, তাদের সেই মূল্যায়নও যেন থাকে ভবিষ্যতের এই সনদে এবং বাংলাদেশ পরিচালনার ক্ষেত্রে। আরমান হোসাইন, আপনি তো জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে দলের পক্ষ থেকে অনেকবার যোগ দিয়েছেন, আপনি কনভারসেশনগুলো খুব কাছ থেকে দেখেছেন, আপনারা নিজেরা অংশ নিয়েছেন,
জুলাই সনদ নিয়ে এই যে এত আলোচনা হলো, তারপরও এর বাস্তবায়ন নিয়ে কেন অনিশ্চয়তা তৈরি হলো? জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে, এটা আমার কাছে মানে খুবই দুঃখজনক মনে হয়। কারণ বাংলাদেশের 5ই আগস্টের জুলাই গণ অভ্যুত্থানের পর এত হাজার হাজার শহীদ, এত হাজার হাজার আহতের রক্তের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ তৈরি করার একটা প্রেক্ষাপট পেয়েছি, সেটা বাস্তবায়নের সবচেয়ে প্রপার মাধ্যমটা হচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন বা জুলাই সনদ অনুযায়ী সংস্কার বাস্তবায়ন। রাইট। কিন্তু আমরা ঐকমত্য কমিশনে যখন বসেছি তখন আমরা দেখেছি বিএনপির কিছু গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব, উচ্চকক্ষের পিআর পদ্ধতি, তত্ত্বাবধায়ক সরকারের গঠন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিরপেক্ষ বাছাই কমিটির মাধ্যমে নিয়োগ, এসব বিষয়ে পয়েন্ট অফ ডিসেন্ট রেখেছে। আপনার জুলাই সনদের 84টা প্রস্তাবে 11 থেকে 12টা প্রস্তাবে বিএনপির পয়েন্ট অফ ডিসেন্ট আছে, 9টা সম্ভবত একদম পয়েন্ট অফ ডিসেন্ট আছে, যে সেখানে আপনার অন্যান্য রাজনৈতিক দলগুলো একমত। তারপর আমরা জুলাই সনদের বিষয়টা নিয়ে আমরা একমত হয়েছি, সনদটা তৈরি করা হচ্ছে, চূড়ান্ত করা হচ্ছে। এখন যে পরিস্থিতি আবার তৈরি হলো যে সনদের বাস্তবায়ন নিয়ে বা আইনি প্রক্রিয়া নিয়ে জটিলতা, এটা খুবই আনএক্সপেক্টেড। প্রথমত আমি আপনাকে যদি এখানে যদি সমীকরণটা বলি, অন্যান্য রাজনৈতিক দল বিএনপি ছাড়া বা বিএনপি সমমনা কিছু রাজনৈতিক দলগুলো ছাড়া, তারা কিন্তু জুলাই সনদের আইনি ভিত্তি দিতে সম্পূর্ণভাবে একমত। কেউ সেটা অর্ডিন্যান্স আকারে চাচ্ছেন, আমরা আমাদের আইনি যে যুক্তিগুলো সেগুলো তুলে ধরে আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলছি। তো প্রত্যেকেরই নিজস্ব যুক্তি আছে, কিন্তু তারা প্রত্যেকেই জুলাই সনদের আইনি বাস্তবায়ন চায়, হ্যাঁ, আইনগত ভিত্তিটা চায়। সমস্যা হচ্ছে বিএনপি জুলাই সনদের বাস্তবায়নের বিষয়টা বা জুলাই সনদের এনফোর্সমেন্ট মেকানিজমটাকে নিয়ে যাচ্ছে হচ্ছে জেন্টলম্যানস এগ্রিমেন্টের মতো, যেটা আমরা দেখেছি 91 সালে 3 জোটের রূপরেখা। সেখানে ভালো ভালো এগ্রিমেন্ট হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, মিডিয়া সংস্কার করা হবে, স্বৈরাচারী অথবা নিষ্পেষণমূলক যে আইন সেগুলোকে আপনার চেঞ্জ করা হবে অথবা সেগুলোকে রহিত করা হবে। তো সেগুলো আসলে কোনোটাই বাস্তবায়ন ঘটে নাই। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জেন্টলম্যানস এগ্রিমেন্টটা আসলে আমরা কখনোই দেখি নাই, কারণ পলিটিক্সটাই জেন্টলম্যানের ছিল না। তো সেই জায়গায় জুলাই সনদের মতো এত ম্যাসিভ সংস্কার নিয়ে আসা একটি প্রক্রিয়া বা একটি সনদকে আপনি স্রেফ কথার ভিত্তিতে বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতির মাধ্যমে এটাকে আপনি এনফোর্স করতে বলবেন বা এটা বিশ্বাস করতে বলবেন, তার আসলে কোনো বাস্তবিক ভিত্তি নাই। তো এটা খুবই দুঃখজনক। আমি বিএনপির কাছ থেকে এটা আমরা অন্তত এটা প্রত্যাশা করি নাই যে হচ্ছে তারা ঠিক আছে পয়েন্ট অফ ডিসেন্টগুলো, তারা যেসব বিষয়গুলোতে একমত না সেগুলো পয়েন্ট অফ ডিসেন্ট দিয়েছে, আমরা সেটাও এগ্রি করে নিয়েছি। জুলাই সনদ চূড়ান্ত হবে এবং আইনি ভিত্তির বিষয়ে আমরা একসাথে টেবিলে বসে আলোচনা করব। ঐকমত্য কমিশনে যখন আমাদের সনদ চূড়ান্ত করা নিয়ে আলোচনাটা শেষ হয়েছে, তারাও আমাদের আশ্বস্ত করেছে যে তারা সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বসবে। কিন্তু রাজনৈতিক কিছু জটিলতা, হয়তো কোনো রাজনৈতিক দলের বাধার কারণে তারা এখন আমাদের সাথে বসতে পারেন নাই। তারা ওইভাবে কিভাবে এক টেবিলে বসে সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কিভাবে এটাকে একটি জায়গায় নিয়ে আসা যায়, সব দলগুলোকে একটি পয়েন্টে নিয়ে আসা যায়, সেই প্রচেষ্টা এখনো রাখতে পারেন নাই। এটা ঐকমত্য কমিশন অথবা অন্তর্বর্তীকালীন সরকারের একটা ব্যর্থতা। আমরা একটা জিনিস বলেছি যে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণ না করে ইসি যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে, এটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল। কারণ অন্তর্বর্তী সরকার জাস্ট হচ্ছে এখানে নির্বাচন দেওয়ার জন্য আসেন নাই, তারা ওই ক্ষমতার ভারসাম্য নির্ধারণ করতে আসেন নাই, তারা আসছেন দেশের যে সংস্কার, যে ব্যবস্থা ফ্যাসিবাদী ব্যবস্থাকে তৈরি করেছে, শেখ হাসিনার মতো স্বৈরাচারকে তৈরি করেছে, সে ব্যবস্থা সংস্কার করতে। আরমান হোসাইন, যদি কোনো কারণে এই সনদে এমনি তো নানান বিষয় নিয়ে তো বিতর্ক রয়েছেই, বাস্তবায়নের প্রক্রিয়াটা যদি রহিত হয়ে যায় এবং এ ব্যাপারে সুস্পষ্ট কিছু না থাকে, কি করবেন আপনারা? আমরা আমাদের জায়গা থেকে আমরা একটা জিনিস বারবারই বলেছি, আমরা এনসিপি রাজনৈতিক দল হিসেবে শুধু নির্বাচিত ভোট করার জন্য আমরা আসি নাই। আমাদের যে দল গঠন বা রাজনৈতিক দল হিসেবে আমাদের আত্মপ্রকাশ, সেটা কিন্তু একটা ঐতিহাসিক ঘটনার মধ্যে দিয়ে আমরা এসেছি। আমরা যেটা বারবারই বলেছি, 28শে ফেব্রুয়ারিতে আমাদের যখন আত্মপ্রকাশ, আমরা যে জুলাই গণ অভ্যুত্থানে যে যারা শহীদ হলেন, যারা রক্ত দিলেন, যারা আহত হলেন, তারা যে একটি যে কজের কারণে, যে স্বপ্নের কারণে, যে বাস্তবতার কারণে এই জিনিসটা করলেন, এই ত্যাগটা করলেন, সে ত্যাগকে আমরা বৃথা যেতে দেব না, এরকম একটা আমাদের ম্যান্ডেট ছিল। একদম নির্দিষ্ট করে যদি বলি, আপনাকে স্বাক্ষর করবেন না? আমরা স্বাক্ষর করার কোনো প্রশ্নই আসে না। বাস্তবায়নের প্রক্রিয়া না থাকে, জুলাই সনদে যদি বাস্তবায়ন প্রক্রিয়া না থাকে, এটা জুলাই সনদ আকারে একটা কাগজে ডকুমেন্ট ছাড়া কিছুই না। এটা বাস্তবায়ন প্রক্রিয়া কি, সেটাই এটাকে হচ্ছে আপনার বৈধতা নির্ধারণ করবে। ইলিয়াস হোসেনের কাছে জানতে চাই, আসলে এই সনদের তো অনেক বিষয় বিতর্ক রয়েছে। বিশেষ করে আমরা জানি মৌলিক সংস্কার যেগুলো সংবিধান কেন্দ্রিক, মূলত অন্তত 9টি যেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি। আপনি জানেন যে কোনো সনদ আসলে নোট অফ ডিসেন্ট দেওয়া হয় না। পৃথিবীর কোনো সনদের মধ্যে নোট অফ ডিসেন্ট থাকবে এটা কেউ ভাবে না। আপনার কাছে আমি জানতে চাইব যে এর যদি কোনো আইনি ভিত্তি অথবা বাস্তবায়নের কোনো প্রক্রিয়া না থাকে, তাহলে এই সনদের মূল্য কি দাঁড়াবে?
না, এটা আসলে বিএনপি তো বিএনপির মতো করে হয়তো ভাবছে। জি, জি। আপনি একটু আগে আমার সাথে যে আলোকটা করছিলেন যে সরকারে তো বিএনপি যাওয়ার একটা সম্ভাবনা বা নির্বাচনকে তারা সামনে রেখে মনে করছে যে সরকারে যাবে, অন্যরাও ভাবছে আর কি। তো বিএনপি হয়তো এইভাবেই চিন্তা করছে যে আমরা তো এদেরকে নিয়েই সরকার গঠন করব, তখন সবাই মিলেই এটা বাস্তবায়ন করা যাবে। এটার হয়তো দালিলিক বা বাধ্য করতে হবে, এটা ঠিক না আর কি। তারা যে যুক্তিটা দেখাচ্ছে এ নিয়ে আরও লম্বা বিতর্ক হয় যে সরকার তো সংবিধানকে সমুন্নত রেখে সরকার চলছে, কিন্তু সব ক্ষেত্রে কি সংবিধান সমুন্নত আছে, এই প্রশ্নটাও কিন্তু আছে। তারা যেটা বলার চেষ্টা করে সবসময় আইনের রূপ দেওয়াটা দায়িত্ব বা অধিকার এই যারা নির্বাচিত এখন বসছে সরকারের। তাদের জন্য না, নির্বাচিত সরকারের এটা দায়িত্ব। ফলে যে দলগুলো এখন এই ঐক্যমত্য কমিশনে যাচ্ছে, অংশগ্রহণ করছে, এরাই ছিল বিপ্লবের পক্ষের দল। আবার আগামীতে নির্বাচন করে এরাই আসবে সংসদে। তো সেক্ষেত্রে সংসদে বসে এটাকে আইনি ভিত্তি দেওয়া বা বাস্তবায়ন করা যাবে, এই যুক্তিতেই বিএনপি এখন এটা করতে চাচ্ছে না যে ভবিষ্যতে কোনোদিন এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে যে এইভাবে কি করা যায় কি না। ঐক্যমত্যর ভিত্তিতে আপনি তো যখন তখন তাহলে করে ফেলতে পারেন। আরও যে দলগুলো বাইরে আছে, যে দলটির কার্যক্রম নিষিদ্ধ আছে বা তার দোসর হিসেবে যে দলটি এখন না কার্যক্রম নিষিদ্ধ না ঠিকমতো কাজ করতে পারছে, এরকম আরও একাধিক দল আছে। বিশেষ করে 14 দলের মধ্যেও যারা অভিযুক্ত এই ফ্যাসিস্টের দোসর হিসেবে, তারাও কিন্তু নিষিদ্ধ না, কিন্তু তারা তাদের যেহেতু অনেক দলেরই এক নেতার এক দল এরকম অবস্থা থাকায় তারা যখন ফেরারি বা পলাতক, তো ঠিক ফাংশন করছে না। তো ভবিষ্যতে যদি রাজনৈতিক কোনো বিতর্ক তৈরি হয়, এটা রাজনৈতিক প্রশ্নের মুখে পড়ে দেশ, বা এখন যারা এই কাজগুলো করছে তারা যদি আইনের কাঠগড়ায়, কিন্তু সংকটটা হয়েছে অন্য জায়গায়, কারণে তারা এটা সংকটটা করতে কিন্তু চাচ্ছে অন্য না। জায়গায় হয়েছে। সেটা হলো আসলে রাজনৈতিক দলগুলোর উপর মানুষের কিন্তু আস্থাটা ওই রকম নাই, যেটা 91-এর উদাহরণ দিয়েছে। আমরা খুব কাছ থেকে দেখেছি। আমি তখন ইউনিভার্সিটির রিপোর্টার, ঢাকা ইউনিভার্সিটির রিপোর্টার। আমরা দেখেছিলাম যে ওই সময় কী হয়েছে, পরবর্তী সময় বাস্তবায়ন হয় নাই। এখন বিষয়টা যেটা হলো যে এই যে আস্থাহীনতা, মানুষ হতাশ হয়ে যেতে পারে। মানে যদি এই বাস্তবায়ন বাস্তবায়ন পুরোপুরি প্রক্রিয়া হয় না না থাকে। এরকমও না। আপনি ধরেন যে 91 যে সরকার ফর্ম করলো, জি। গণ অভ্যুত্থান, তখন এরশাদ বিরোধী গণ অভ্যুত্থানের যে 3 দলীয় জোটের যে রূপরেখা, সেই অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে আপনার সংসদীয় সরকার প্রতিষ্ঠা হয়েছিল। এখন যে সরকারের কাছে দায়িত্ব হলো সবকিছু সংস্কার করে একটি সুন্দর নির্বাচন দিবে বা সাংবিধানিক যে জটিলতাগুলো আছে দূর করবে, সেই সরকারেরও কিন্তু 1 বছরের বেশি সময় হয়ে গেছে, আলটিমেটলি সেগুলো হয়নি। তো যে কারণে আপনার যেহেতু অনির্বাচিত সরকার, তো তখন ওনাদের যুক্তিটা আরও বড় করে তুলে ধরে যে তাহলে নির্বাচিত সরকার আসলে পরে এই কাজগুলো করা যাবে, তখন এই নিয়ে আর কোনো প্রশ্ন উঠবে না, যে কারণেই তারা ডিলে করার চেষ্টা করছে আর কি। তবে আপনার আমার সবারই মনে হয় যে আসলে যদি দেশ এবং জনগণকে সবার উপরে রেখে এরা আরও কাছাকাছি আসতে পারতো, তাহলে হয়তো ভালো হতো, আসলে ভবিষ্যতের জন্য সমস্যা কম থাকতো আর কি। আরমান হোসেন, ইলিয়াস হোসেন একটি কথা বলেছেন, যারা সহযোগী ছিল ফ্যাসিস্টের, তাদের ব্যাপারে একটা কথা উনি বলেছেন যে তাদেরও একটা সে থাকতে পারে অনেকের, যারা বলছেন অর্ধেক কাজ করছে অর্ধেক করতে পারছে না। সেই প্রসঙ্গে একটু আসি। সমালোচকরা প্রশ্ন তুলেছেন যে জাতীয় পার্টির মধ্যে আসলে কোনো রাজনৈতিক দলের বৈশিষ্ট্য নেই। এই দলটির নেতা যখন বলেন ভারতের অনুমতি ছাড়া কিছু বলা যাবে না, তখন আর এই দলটি বাংলাদেশে কোনো রাজনৈতিক দল থাকে কিনা, এই প্রশ্ন অনেকেই উঠিয়েছেন। কি বলবেন? প্রথমত জাতীয় পার্টি বাংলাদেশের কোনো রাজনৈতিক দল কিনা এটা নিয়ে একটা সন্দেহ থেকে যায়। কারণ আপনি যখন অন্য দেশের প্রেসক্রিপশনে, অন্য দেশের গাইডেন্সে এবং অন্য দেশের নির্দেশনায় আপনি চলেন, আপনার রাজনৈতিক যে আদর্শ বা রাজনৈতিক যে কর্মসূচিটা অন্য দেশ নির্ধারণ করে দেয়, তখন আপনি আসলে যে দেশে রাজনীতি করেন সে দেশের রাজনৈতিক দল হিসাবে আপনার পরিচয় থাকে না। দ্বিতীয় যে বিষয়, জাতীয় পার্টি নিয়ে আসলে আমাদের এখন যে প্রশ্নগুলো উঠছে, জাতীয় পার্টি রাজনীতিতে আসবে কিনা, জাতীয় পার্টির রাজনৈতিক ভবিষ্যৎ কি, এটার জাতীয় পার্টির পক্ষে অনেকের বা অর্ধেক মানে অর্ধসত্য নিয়ে অনেকের আমি দেখি জাতীয় পার্টির পক্ষে কথা বলার চেষ্টা করেন। কথা হচ্ছে আওয়ামী লীগ আর জাতীয় পার্টির মধ্যে কোনো পার্থক্য নাই, আমি প্রথমত এটা বলবো। কারণ এই আওয়ামী লীগের যে গত 3টি প্রশ্নবিদ্ধ নির্বাচন করলো বা নির্বাচনের নামে যে প্রহসন করলো, তার সবচেয়ে বড় সহযোগী ছিল জাতীয় পার্টি। আওয়ামী লীগের এই প্রশ্নবিদ্ধ নির্বাচনে যে গণতন্ত্রকে হত্যা করা হলো, দেশের যারা হচ্ছে দেশের গণতন্ত্রের পক্ষে কথা বলতেন, মানবাধিকারের পক্ষে কথা বলতেন, যাদেরকে যে গলা টিপে হত্যা করা হলো, তার সবচেয়ে বড় সহযোগী ছিল জাতীয় পার্টি। এবং জাতীয় পার্টির যদি তার রাজনৈতিক দল হিসেবে এ দেশের পক্ষে যদি কখনো স্ট্যান্ড নিত, আওয়ামী লীগের সহযোগী অথবা আওয়ামী লীগের বি টিম না হয়ে, সেক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগ কখনো এরকম স্বৈরাচারী বা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করতে পারতো না।
তো এরাই যখন 5ই আগস্টের পর, এরপর আপনাকে যদি আরেকটা প্রেক্ষাপট বলি, 3ই আগস্ট বা 2 আগস্টের সময় যখন 14 দলীয় জোটের বৈঠক ছিল, সেখানে যে ছাত্র জনতার উপর আওয়ামী লীগের আরো কঠোরভাবে যেন অ্যাকশন নেয় সেই বিষয়ে যখন আলোচনা হচ্ছিল, জাতীয় পার্টি সহ অন্যান্য দলগুলো আপত্তি তো করেই নাই, তারা বরঞ্চ সমর্থন জানিয়েছে। তো এই দলটি 5ই আগস্টের পরে তো রাজনৈতিকভাবে তার তো এমনি দেউলিয়া হয়ে যাওয়ার কথা, রাজনৈতিকভাবে সে তো রাজনীতির বাইরে চলে যাবে। এখানে একটা প্রশ্ন আসছে, আপনারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে যেভাবে সক্রিয় হয়েছেন, এবং আপনারা সক্রিয় না হলে হতো না, এটা আমরা ধরেই নিতে পারি, কারণ অনেকে চায়নি, সেটা রাজনৈতিক দলও আছে, সরকারের পক্ষেরও একটা অংশ আছে যারা আওয়ামী লীগ নিষিদ্ধ এটা চায়নি। আপনারা আন্দোলন করলেন, মাঠে নামলেন, এরপরে একটা ফলাফল আসলো। জাতীয় পার্টির ব্যাপারে আপনারা নামলেন না কেন? আওয়ামী লীগের বিষয়টা নিয়ে প্রথমত যে কোয়েশ্চেনটা ছিল, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হবে কিনা, সেটাই প্রথমত একটা রাজনৈতিক প্রশ্ন ছিল আমাদের কাছে। সেই প্রশ্নটাই আমরা প্রথমত ডিল করেছি। যখন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করা হলো সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে, তখন জাতীয় পার্টির প্রশ্নটা আসছে। এখন আমি যেটা বললাম, আমরা আওয়ামী লীগ আর জাতীয় পার্টি কখনো আলাদা করে দেখি না, কারণ এই দুইটি দলই যে এই দেশে আওয়ামী ফ্যাসিবাদের সময় 15 বছরে যে অরাজকতা ছিল, রাজনৈতিকভাবে যে মানুষকে নিষ্পেষণ করা হলো, দুর্নীতি করা হলো, বা গুম খুন হত্যার যে ইতিহাস, সেই ইতিহাস তো জাতীয় পার্টি সমানভাবে ভাগী এবং জাতীয় পার্টির সমান রেসপন্সিবিলিটি আছে। আর এরপরে যে প্রশ্নটা আসছে, জাতীয় পার্টির তো কোনো ফাংশনও ছিল না রাজনৈতিকভাবে, তারা খুব একটা বক্তব্য দিত, মিডিয়াতে খুব একটা আসতো না, কিন্তু এখন হঠাৎ করে জাতীয় পার্টির প্রশ্নটা উঠে আসলো, কারণ কোনো একটি বাইরের দেশের প্রেসক্রিপশনে অথবা আওয়ামী লীগকে সাহায্য করার জন্য বা আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য হঠাৎ করে জাতীয় পার্টিকে মঞ্চের সামনে নিয়ে আসা হলো, এবং এটা কিন্তু রাজনৈতিকভাবে একটা অশনি সংকেত। তো এই জায়গা থেকে আমরা এনসিপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো, তারা কিন্তু জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে, জাতীয় পার্টিকে রাজনৈতিকভাবে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে কিন্তু স্পষ্ট বক্তব্য রাখছে, স্পষ্ট মতামত রাখছে। কিন্তু সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমরা বোল্ড স্টেপটা দেখতে পাচ্ছি না। এখানে একটা যোগ করে দিই আপনাকে, সেটি হলো এই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব এসেছিলেন, তাকে আমরা এই প্রশ্নটা করেছিলাম যে জাতীয় পার্টির ব্যাপারে সরকারের অবস্থান কি। উনি জবাবে যেটা বলেছেন সেটি হলো রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে। এখন রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত আপনি যদি দেখেন, গণ অধিকার পরিষদের যিনি সভাপতি নুরুল হক নূর, ওনাকে যেভাবে নির্মমভাবে আঘাত করা হলো, এরপরে হচ্ছে জাতীয় পার্টির লোকজন এরপরেও যেভাবে মিথ্যাচার করছেন তারা রাজনৈতিকভাবে, এবং আমরা দেখছি বিভিন্ন টকশোতে তাদেরকে নিয়ে আসা হচ্ছে, বিভিন্ন প্রোগ্রামে তাদেরকে নিয়ে আসা হচ্ছে। যারা যখন আমরা জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে আহত এবং শহীদদের জন্য যখন আমরা আওয়ামী লীগকে ঘৃণা করি বা আওয়ামী লীগকে রেসপন্সিবল করি, সেখানে জাতীয় পার্টি সমানভাবে রেসপন্সিবল। তো আওয়ামী লীগ যদি কার্যক্রম নিষিদ্ধ হয়, আওয়ামী লীগের প্রতি যদি আমরা যে স্ট্রিক্ট পজিশন রাখতে পারি, সেটা আমাদের জাতীয় পার্টির এগেইনস্টেও আসা উচিত। কারণ আপনি 18 সালের নির্বাচন দেখেন, 24 সালের আমিডামি নির্বাচন দেখেন, সেখানে প্রত্যেকটাতে জাতীয় পার্টির নির্দিষ্ট অংশগ্রহণ, তাদের সহায়তা, এর কারণে আওয়ামী লীগ সফল হয়েছে। আপনাদের কোনো কর্মসূচি আছে সামনে জাতীয় পার্টির ব্যাপারে? এটা আমরা প্রধান উপদেষ্টার সাথে যখন আমরা প্রতিনিধি দল আমরা দেখা করেছি, আমরা সেখানে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে স্পষ্ট অবস্থান জানিয়েছি, এবং আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথেও কথা বলছি। প্রত্যেকটি রাজনৈতিক দল, বিএনপির এখনো সলিড স্ট্যান্স আমরা দেখিনি, তারপরেও জনাব রিজভী সাহেব কিছুদিন আগে তার বক্তব্যে যখন এই জাতীয় পার্টির বর্তমানে মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি তাদের সহযোগিতা চেয়েছেন, সেখানে বেশ ভালো একটি বক্তব্য রেখেছেন, যেটা আমরা বলি যে ঠিকঠাক ছিল। তো তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা রাখবো যে সবগুলো রাজনৈতিক দল একসাথে যখন কথা বলছে, সেই রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে জাতীয় পার্টির মতো ফ্যাসিস্ট সহযোগী এবং অন্য ভারতীয় প্রেসক্রিপশনে চলা একটি রাজনৈতিক দলের রাজনৈতিক কার্যক্রম এই দেশে নিষিদ্ধ হবে। কারণ এই দেশ চলবে বাংলাদেশ পন্থীদের দ্বারা। বাংলাদেশপন্থী যারা রাজনীতি করবে, বাংলাদেশের জন্য যারা রাজনীতি করবেন, তারা বাংলাদেশ পরিচালনা করবেন, সেটা বিএনপি হোক, অন্য যে কোনো দলই হোক, আমরা হই যে দলই হোক। কিন্তু যারা অন্যের প্রেসক্রিপশনে, অন্যের এজেন্ডা বাস্তবায়নের জন্য এই দেশে রাজনীতি করবেন, তাদের রাজনৈতিক অধিকার 5ই আগস্টের পরে আর নাই এই দেশে। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন
আরটিভির হেড অফ নিউজ ইলিয়াস হোসেন, রয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক আরমান হুসাইন। ইলিয়াস হোসেন, আমরা দেখছি যে জামাত ইসলাম এবং এনসিপি জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ চায়, অন্যদিকে বিএনপি জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে তেমন স্পষ্ট নয়। আপনি নিশ্চয়ই জানেন যে জাতীয় পার্টির নেতা শামীম পাটোয়ারির একটি বক্তব্যে, যেটা আরমান হোসেন কিছুটা উল্লেখ করেছিলেন, বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ তোলপাড় চলছে। এখন প্রশ্ন হলো যে এই যে তিনি বলছেন যে জাতীয় পার্টিকে রক্ষা নৈতিক দায়িত্ব এখন বিএনপির, আমার প্রশ্ন আপনার কাছে, এই কথার বলার তারা সাহসটা বা নৈতিক বলটা কোন জায়গায় পায়? এইটা অনেকটা মামাবাড়ি আবদারের মতো সে করে ফেলছে আর কি। আপনার বাংলাদেশের রাজনীতিতে শামীম হায়দার পাটোয়ারি এমপিও হয়েছিলেন, কিন্তু আপনি জানেন তার রাজনৈতিক অভিজ্ঞতা বা বয়স কতদিনের। জাতীয় পার্টির নিজেদের মধ্যে যে কামড়াকামড়ি, এবং এটা অনেকে জাতীয় পার্টি না বলে যাত্রা পার্টিও বলে, যে কোনোটা আপনার ধরেন ভিলেন চালাচ্ছে, কোনোটা নায়ক চালাচ্ছে, কিন্তু ওখানে বিবেকের কোনো পার্ট নাই, সব ভাগ ভাগ করে নানান জনে চালাচ্ছে। তো সেইখানে যে ঝানু রাজনীতিবিদ আছে জাতীয় পার্টির, তারা কিন্তু প্রায় 5 ভাগে বিভক্ত। এর মধ্যে সবচেয়ে যে ছোট শিশুদের মতো তারাই মহাসচিব করেছে জিএম কাদের, তার গদি সামলানোর জন্য। উনি আসলে একটা বাচ্চাদের মতো কথা বলছে আর কি, যে অমুকের অমুকের। এখানে প্রশ্ন করি, তাকে কিন্তু বিভিন্ন টক শোতে নিয়ে যাওয়ার কথা বলার সুযোগ দিয়েছে নিয়মিত, কারণ হলো এটা একটা অদ্ভুত ব্যাপার, মিডিয়া কেন ফেসিস্টদেরকে সামনে আনবে? এটা আনার কথা না। আমি নিজেও একজন মিডিয়া কর্মী হিসেবে আমি আপনাকে এটা বলতে পারি, আমি সচেতনভাবে এই জাতীয় খবর অনেক সময়ই অ্যাভয়েড করি, যে এটা বাড়তে দেওয়ার সুযোগ নেই, আসলে সে সেই সুযোগটা হারিয়েছে। কিন্তু ওই যে বললাম যে সব জায়গায় তো সংস্কার এখনো পুরোপুরি হয়নি, না হওয়ার কারণে মিডিয়াতেও এরকম আছে যে ব্যক্তিগত সম্পর্ক বা কোনো জায়গা থেকে কারো অনুরোধ, হ্যাঁ, এরকম হয়ে ওদের কেউ কেউ নিয়ে আসছে। কিন্তু শামীম পাটোয়ারির যে কথা, সেটা জবাব কিন্তু রুহুল কবির রিজভী সাহেব চমৎকারভাবে দিয়েছেন। আর জাতীয় পার্টির এখন এমন একটা অংশ সক্রিয়, যেটা আসলে বিএনপির মতো বৃহৎ দল খুব একটা গুরুত্ব না দিলেও চলে। মনে হয় রুহুল কবির রিজভীর কথাই এনাফ বিএনপির জন্য। এই কারণে আলাদা রাজনৈতিক অঙ্গনে তো একটা কথা রয়েছে, সেটি হলো যে কেউ কেউ চায় যে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হোক। ভয়াবহ খবর। হ্যাঁ, আপনি যেটা বলছেন ঠিক আছে। এখন তো সিনারিও তো পরিষ্কার যে আওয়ামী লীগ বা তার 14 দল বা জাতীয় পার্টি এরা কোণঠাসা, এরা নাই আর কি। আওয়ামী লীগের তো কার্যক্রম নিষিদ্ধই। তাহলে রাজনীতিতে আছে কে? বিএনপি, এনসিপি, জামাত সহ যে ইসলামী দলগুলো আছে, এদের মধ্যেই তো আগামীতে সরকার বা বিরোধী দল হবে। এটি খুব স্বাভাবিক চিন্তা ভাবনা। এটার মধ্যে অস্বাভাবিক এই কথাটা কেউ হয়তো ঢুকিয়ে দিয়েছে যে তাহলে কি জাতীয় পার্টিকে একটু লালন পালন বা নার্সিং করে বিরোধী দলে আনা যায় কিনা। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আসলে দুঃস্বপ্ন হবে আর কি। কারণ জাতীয় পার্টির এখন যে স্ট্রেংথ, আর যে এমনিতেও গত 2-3টি ইলেকশন এটা একটি আঞ্চলিক দলে পরিণত হয়ে গেছে, এবং সেইখানেও আপনি যদি লাস্ট যেটা আমির ইলেকশন দেখলেন, সেখানেও বোধহয় তারা 3টা না কয়টা আসন অলরেডি তারা বিলুপ্তির পথে। এখন তাকে যদি কেউ ওই কোরামিন দিয়ে বা অক্সিজেন দিয়ে বাঁচানোর চেষ্টা করে, যারা করবে, আমার ধারণা তারা বিপদে পড়বে ভবিষ্যতে আর কি। আপনি হয়তো বা খুব বলিষ্ঠভাবে রাজপথে নামছেন না তাকে নিষিদ্ধ করার জন্য, কিন্তু তাকে এই নার্সিং করারও সুযোগ নাই আর কি। যদি করেন তাহলে নিজের ক্ষতি করবে, যদি কোনো দল এরকম ভেবে থাকে। তো এটাকে আর সোজা করা যাবে বলে আমার মনে হয় না। তো এরকম যদি কেউ ভেবে থাকে, আপনি তো জানেনই যে আরমানও বলতেছিলেন যে যে দলটি প্রকাশ্যে বলে যে অমুক দেশের সাথে আলোচনা হয়েছে, তারা অনুমতি না দিলে বিস্তারিত আলোচনা না বলা যাবে না। এই কাণ্ড কারখানা তো ধরেন যে কোনো বোকাও করতে চাইবে না। তার মানে কি পরিমাণ হাত পা বাঁধা তার, যে এই কথাও বলতে হয়। তো যার হাত পা এতটাই বাঁধা, তাকে নার্সিং করে তাকে আলাদা অক্সিজেন দিয়ে আসলে বাঁচানো যাবে না, কারণ সে নিজেই বাঁচতে চায় না। তো আমার মনে হয় না যে এটা ভবিষ্যতে খুব একটা প্রভাব ফেলবে। আরমান হোসাইন, জাতীয় পার্টিকে কেউ কেউ বাঁচিয়ে রাখতে চায় নির্বাচনের সুবিধার জন্য, এরকম আলোচনা রয়েছে। এখন উনি কোন জুটে থাকবে, কাদের আনুকূলে থাকবে, সেও প্রশ্ন আসছে। সাধারণ মানুষের এ ব্যাপারে কিন্তু ব্যাপক উৎসাহ রয়েছে যে কোন দল কোন দিকে যাচ্ছে না যাচ্ছে। বিশেষ করে আপনাদের দল এনসিপি কোন দিকে যাবে, এটা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে। অনেকে বলছেন শেষ পর্যন্ত আপনারা বিএনপির সঙ্গে যেতে পারেন, কারণ বিএনপি আপনাদের ব্যাপারে কিন্তু আগ্রহ রয়েছে। আবার ইসলামপন্থীরা যে বড় ধরনের জোট করতে চেষ্টা করছে, সেখানেও আপনারা যেতে পারেন, এমন আলোচনা রয়েছে। বিষয়টি আমাদের একটু খোলাসা করবেন। বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার যে রাজনৈতিক প্রেক্ষাপট, এই রাজনৈতিক প্রেক্ষাপটে জোটবদ্ধভাবে নির্বাচন করাটা কার্যকরী এবং ইফেক্টিভ একটা প্রসেস, এবং এটা সফল হয়েছে বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায়, বাংলাদেশেও সফল ছিল নিঃসন্দেহে। এখন এখানে এনসিপি
এখনো পর্যন্ত যদি পরিষ্কার করে বলি, কোনো রাজনৈতিক দলের সাথে জোটবদ্ধ হওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বা এরকম কোনো আলোচনা এখনো পর্যন্ত খুব একটা আগায়নি। এখন পরবর্তী সামনের যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেটার দিকে হয়তো এনসিপি তখন ডিসাইড করতে পারে সে তারা কি এককভাবে নির্বাচন করবে বা জোটবদ্ধভাবে করবে, সেটা আমাদের রাজনৈতিক পলিসি হতে পারে। কিন্তু এখনো পর্যন্ত আমাদের নির্দিষ্টভাবে জোটবদ্ধ হওয়ার, কোনো দলের সাথে জোটবদ্ধ হওয়ার ক্ষেত্রে কোনো পরিকল্পনা নেই। এখন এনসিপির রাজনৈতিক যে গুরুত্ব বা এনসিপির রাজনৈতিক এখন বর্তমানে যে কর্মসূচি, সেটা পুরোটাই হচ্ছে জুলাই সনদ বা সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে যে আমাদের ভূমিকা বা সংস্কার বাস্তবায়নের প্রক্রিয়া, তা নিয়ে এনসিপি কথা বলছে, সেটা নিয়ে এনসিপি এখন রাজনৈতিকভাবে নিয়োজিত। আমরা যেটা বললাম, দুঃখজনকভাবে জুলাই সনদের বাস্তবায়নে এখনো পর্যন্ত আমরা কোনো নির্দিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার থেকেও নির্দিষ্ট কোনো আমরা প্রক্রিয়া অথবা সিদ্ধান্ত পাইনি। এবং এই যে দুঃখজনক একটা পরিস্থিতি তৈরি হলো, বা আমি যেটা বলবো, জুলাই সনদের এখনো পর্যন্ত বাস্তবায়ন প্রক্রিয়াতে আসতে না পারাটা, এটা পুরো তো জুলাইয়ের সাথে প্রতারণার মতো একটা প্রতারণার শামিল। তো সেই জায়গা থেকে এনসিপি ওটা নিয়ে এখন রাজনৈতিকভাবে নিয়োজিত, এবং জুলাই সনদ বাস্তবায়ন এবং কিভাবে সামনে এই বাস্তবায়নটাকে বা আরো সামনে এগিয়ে নেওয়া যায়, এনসিপি সেটা নিয়ে এখন পর্যন্ত রাজনৈতিকভাবে নিয়োজিত আছে। যদি এটা বাস্তবায়ন করা যায়, পরবর্তীতে এনসিপি রাজনৈতিকভাবে কিভাবে আগাবে, এককভাবে নির্বাচন করবে কিনা সে প্রস্তুতিও আমাদের আছে। যদি এককভাবে নির্বাচন করতে হয়, সেটাও আমরা করতে পারবো। আর যদি কোনো দলের সাথে জোটবদ্ধ হয়ে এদেশের মানুষের বা রাজনৈতিক স্বার্থে যদি প্রয়োজন হয়, সেটা এনসিপি করতে পারে। তবে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত অথবা এখানে কোনো অগ্রগতি হয়নি। ইলিয়াস হোসেন, আপনি জানেন জামাতকে বাদ দিয়ে আর সবার সঙ্গে একটা জোট করতে চায় বিএনপি, এবং তাদেরকে নিয়ে জাতীয় সরকার করতে চায়, যেটা আপনি একটু আলোচনা করছিলেন। অনেকে বলছেন যে মৌলবাদী, উগ্রবাদী, শরীয়ত আইন মানি না। বিএনপির কোনো কোনো নেতাদের এই ধরনের বক্তব্য ইসলামপন্থী দলগুলোর সঙ্গে তাদের দূরত্ব সন্দেহের জন্ম দিয়েছে। ইসলামপন্থীরা কি শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে আসবে? না, ইসলামপন্থীরা আসবে কিনা তার চেয়ে বড় ব্যাপার হলো যে বিএনপি তাদেরকে নেবে কিনা। ইতিমধ্যে যে বিতর্ক চলছে, আপনি লক্ষ্য করবেন যে আমাদের এই ইসলামী আন্দোলনের যিনি চেয়ারম্যান, আমি এখানে একটু আপনার সাথে যোগ করে দিই। সেটা হলো, দুটো দলের ব্যাপারে আমরা জানি যে বিএনপির একটা অবস্থান রয়েছে, জামাত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেটা বাংলাদেশ ইসলামী আন্দোলন, এই দুটোর ব্যাপারে তার একটা রিজার্ভেশন রয়েছে। আর বাকিদের কথা আমি আসলে বলেছি। আচ্ছা, বাকিরা আসলে ওইভাবে যে খুব একটা উল্লেখযোগ্য বিএনপি খুব আগ্রহ নিয়ে তাদেরকে নিয়ে আসবে, এটা আমার মনে হয় না। তবে বিএনপির আগ্রহের জায়গাটা তো পরিষ্কার, আপনি একটু আগেই বললেন যে তারা এনসিপিকে সাথে চায়। কারণ এনসিপি কি করবে না করবে, এনসিপি তো বললেনই যে তারা পরে জানাবে, কিন্তু হেফাজতের কথা বলছেন আর কি। তো তারাও আছে, তবে ওইখানেও এই আলাপটা খুব বেশি আসে নাই। বিএনপি এনসিপির ব্যাপারে যতটা আগ্রহ দেখিয়েছে, একাধিকবার সংবাদ হয়েছে, ওই পরিবার মামুনুল হকের সাথে আসেনি। তবে মামুনুল হকের সাথে তাদের একটা সম্পর্ক আছে। কিন্তু ওই যে ইসলামী দলগুলোর কথা যেটা বললেন, এই মুহূর্তে বড় সমাবেশ এবং নানান কিছু করে ইসলামী আন্দোলন একটু আলোচনায় আছে। কিন্তু ইসলামী আন্দোলনের যদি ইতিহাস দেখেন আপনি, গত 15 বছর সব নির্বাচনেই তারা অ্যাটেন্ড করেছে। এবং এই যে 5ই আগস্টের পরে যে সিটি কর্পোরেশনের একটি সিটি কর্পোরেশন, বিশেষ করে চট্টগ্রামের যে মামলা ছিল তার, সেই মামলায় সে জিতে বিএনপি নেতা ডক্টর শাহাদাত সেখানে মেয়রের দায়িত্ব পেয়েছেন। এটি দেখে ওই ইসলামী আন্দোলনের নেতা ফজলুল হক, তো উনিও কিন্তু চেষ্টা করেছিলেন যে বরিশালের যাতে মেয়র হওয়া যায়। তো ফাইনালি সেটা হতে পারেননি বা হননি। তো যে 15টা বছর সব নির্বাচনের মধ্যে অংশগ্রহণ করলেন, এখন ফ্যাসিবাদ বিরোধী বড় বড় কথা বলে তার একটা অংশ লাগবে বলে যদি বিএনপির সাথে দর কষাকষির দিকে যায়, আমি যতটুকু বিএনপিকে কাছ থেকে দেখেছি সাংবাদিকতা করার সুযোগে, তাতে বিএনপি খুব একটা আগ্রহ দেখাবে বলে আমার মনে হয় না। আর ওই দল ছাড়া যে ইসলামী দলগুলো আছে, যেটি একটি আছে হেফাজত, খুব উল্লেখযোগ্য কিছু না, বা তারা খুব একটা ম্যাটার করে না। আর জামাতের সাথে তো জোটের ব্যাপারে মোটামুটি নেগেটিভই বলছে। এইটার একটা অন্য দিকও থাকতে পারে। আমার যেটা মনে হয় যে জামাত বিএনপির সাথে এর আগেও সরাসরি জোট করে নির্বাচন করেছে, সরাসরি জোট ছাড়া সমঝোতার নির্বাচন করেছে, সরকার একসাথে করেছে। এবার হয়তো এরকম হতে পারে যে এই মুহূর্তে যে দলগুলো সক্রিয় বা নির্বাচন আসবে, সেখানে জামাত বিরোধী দলে থাকার সুযোগ পেতে পারে। এরকম মনে করেই হয়তো বা বিএনপি আর জামাতের ব্যাপারে জোটবদ্ধ হওয়ার ব্যাপারে আগ্রহী না, তারা এনসিপির সাথে আগ্রহী, বা অন্য আরো 2-1টা ইসলামী দল, বা তাদের একটি 12 দলের একটা জোট আছে সমমনা দল, তাদেরকে নিয়ে হয়তো নির্বাচন করতে আসতে পারে। তবে জোটের নির্বাচন সবসময় যেমন ছিল, এই ইলেকশনেও জোটগত নির্বাচন হবে, এইটাই স্বাভাবিক আর কি, এবং হবে বলেই আমার ধারণা আর কি। আর এনসিপির যে নিজস্ব রাজনৈতিক দর্শন, চিন্তা চেতনার মধ্যে তৈরি হয়েছে, সেগুলোর যদি তারা একটা সম্মানজনক সমাধানের দিকে যেতে পারে, বিএনপির সাথে তারা আসতেও পারে। এই ব্যাপারে আমার খুব একটা অবিশ্বাস বা সন্দেহ নেই, আসতেও পারে। ইলিয়াস হোসেন এবং আরমান হুসাইন, আপনারা দুজনেই আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।